আমরা কোথায় ছিলাম এতদিন একদিন কথা বলে তো এতদিন কোথায় কি পর্যন্ত আসছে সেই বিষয়ে কথা বলি পাশে যে আমরা গত দিনের ক্লাসে আমরা দুটো হচ্ছে একই দিনে দুটো ক্লাস করছি এবং সেই দুই দিনের ক্লাসে আমরা মূলত ডাবল সাইডেড মডুলেশন পর্যন্ত স্টাডি করছি হ্যাঁ ডিএসবি মডুলেশন। এখন ডিএসবি মডুলেশন কি হয় সেই বিষয়ে একটু রিক্যাপ করি যে ডিএসবি মডুলেশন হচ্ছে সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক এবং এই ক্ষেত্রে আমাদের মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালটা মাল্টিপ্লাই করা হচ্ছে এবং এখানে একটা সাইনোসয়েডাল ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করা হয় কজ ও সাইন সিগন্যাল এবং এই ক্ষেত্রে কজের যে ফ্রিকোয়েন্সি এখানে ওমেগা সি অর্থাৎ এটা হচ্ছে ওমেগা সি টা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এবং আমাদের এই মডুলেশনের ফলে মেসেজ সিগন্যালের স্পেকট্রাম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরে যায়। দেখেন যে এখানে মেসেজ সিগন্যালের স্পেকট্রাম এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে ঠিক আছে। মানে এই মডুলেশন টেকনিকটা হয় হচ্ছে কাজ করতেছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির উপর বেস করে এবং আমাদের মডুলেশনের ফলে আমাদের স্পেকট্রামটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে সরে যাচ্ছে ওকে। আচ্ছা এখন দেখেন যে আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছি অলরেডি যে মেসেজ সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে m অফ ওমেগা এবং ডিএসবি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হবে m অফ ওমেগা প্লাস ওমেগা সি m অফ ওমেগা মাইনাস ওমেগা সি। সামনে হাফটা কেন আসছে সেটা আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করলে পাই ঠিক আছে। তো হাফটা আসার কারণ হচ্ছে যে cos ওমেগা সি কে আমরা যদি ভাঙি সেক্ষেত্রে মানে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আকারে ভাঙলে তার সামনে হচ্ছে হাফ থাকবে এবং প্রতিটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল কে আমরা এইভাবে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাবো m অফ ওমেগা প্লাস ওমেগা সি এবং m অফ ওমেগা মাইনাস ওমেগা সি। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতেছে আমাদের এই স্পেকট্রামের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই স্পেকট্রামের এই চিত্রের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এইটা অর্থাৎ এই অংশটুকু হচ্ছে m অফ ওমেগা মাইনাস ওমেগা সি এই অংশটুকু হচ্ছে m অফ ওমেগা প্লাস ওমেগা সি। আচ্ছা তো আমরা গতদিন এখানে এসে শেষ করছিলাম থেমে গেছিলাম। এরপর আমাদের আছে কি ডিএসবি ডিমোডুলেশন। আমাদের আছে ডিএসবি ডিমোডুলেশন। আচ্ছা এখানে ডিএসবি ডিমোডুলেশনটা আমাদের বেসিক্যালি খুব সিম্পল মডুলেশন। ডিএসবি যেমন সবচেয়ে সিম্পল মডুলেশন টেকনিক একই সাথে ডিএসবি সবচেয়ে সিম্পল ডিমোডুলেশন টেকনিক। তো দেখেন ডিএসবি ডিমোডুলেশনের ক্ষেত্রে আমাদের যে ডিএসবি সিগন্যালটাকে আমাদের একই ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মাল্টিপ্লাই করা লাগছে ঠিক আছে। একই ক্যারিয়ার সিগন্যাল মানে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি এবং ফেজ সমান হতে হবে ঠিক আছে। অর্থাৎ সেম ক্যারিয়ার সিগন্যাল দ্বারা আমরা ডিএসবি সিগন্যালটাকে গুণ করছি। আচ্ছা এই গুণ করার কারণ কি? এই কারণ হচ্ছে যে আমাদের ডিমোডুলেশন করে আমাদের মেসেজ সিগন্যালটা ফিরে পাওয়া লাগবে ওকে। ডিমোডুলেশন করে মেসেজ সিগন্যাল ফিরে পাওয়া লাগবে এখানে বাড়তি লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। এখন দেখেন যে এখানে কি হচ্ছে যে আমাদের যে ডিএসবি সিগন্যাল তার সাথে আমাদের ক্যারিয়ার সিগন্যালকে গুণ করা হচ্ছে এবং আমাদের এই ক্যারিয়ার সিগন্যাল গুণ করার ফলে আমরা ই অফ টি এই সিগন্যালটা পাচ্ছি তাই না। এখন ই অফ টি সিগন্যালটা আসলে কেমন দেখায় সেটা একটু দেখি। এখানে ই অফ টি ইজ ইকুয়াল টু m অফ টি cos স্কয়ার ওমেগা সি। আচ্ছা এটা কেন যে আমাদের দুটো সিগন্যাল গুণ হচ্ছে তাই না। একটা হচ্ছে m অফ টি cos ওমেগা সি এবং আবার সাথে cos ওমেগা সি গুণ হচ্ছে তো cos ওমেগা সি গুণ হয়ে cos স্কয়ার আসছে ঠিক আছে। আর আমরা এই cos স্কয়ার কে আমরা এভাবে প্রকাশ করতে পারি ত্রিকোণমিতির সাহায্যে 2 cos স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2x ঠিক আছে। এটা আমরা ত্রিকোণমিতির সাথে প্রকাশ করতে পারি। তো আমরা cos স্কয়ার ওমেগা সি টি এবং সাথে আছে m অফ টি গুণ আকারে এটাকে এভাবে অবশ্যই লিখতে পারি যে হাফ m অফ টি প্লাস m অফ টি cos 2 ওমেগা সি টি ঠিক আছে। যেখানে cos স্কয়ার x 2 cos স্কয়ার x এখানে যদি 2 যদি না থাকতো তাহলে আমরা এই পাশে একটা হাফ আনবো হ্যাঁ। এখানে যদি 2 যদি না থাকে তাহলে এই পাশে হাফ আসবে এইজন্য এখানে সামনে হাফ আসছে হাফ m অফ টি গুণ প্লাস m অফ টি cos 2 ওমেগা সি টি মানে এখানে আপনি x এর পরিবর্তে ওমেগা সি চিন্তা করেন ঠিক আছে। আচ্ছা যদি এতটুকু যদি বুঝতে পারেন তাহলে একটা বিষয় রিয়েলাইজ করতে পারি যে m অফ টি হচ্ছে আমাদের কি মেসেজ সিগন্যাল তাই না। তো এই যে ই অফ টি সিগন্যালটার মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে হাফ m অফ টি এবং আরেকটা হচ্ছে কি এই অংশটুকু তাই না। একটা হচ্ছে m অফ টি আর একটা হচ্ছে এই অংশটুকু আছে তাই না। দুইটা অংশ আছে। তো এখন আমাদেরকে দরকার কোনটা এইটা
তাই না? আমাদের ডিমোডুলেশন করে আমরা এটাকে আলাদা করতে হবে, অর্থাৎ মেসেজ সিগন্যালটাকে পৃথক করতে হবে ডিমোডুলেশন করে। মানে ডিমোডুলেশনের উদ্দেশ্য হচ্ছে মেসেজ সিগন্যালটাকে ফিরে পাওয়া। তো এখন আমাদের এইটা লাগবে না, ঠিক আছে? এই সিগন্যালটা আমাদের দরকার নেই, ডিমোডুলেশনের পরে আমাদের এই সিগন্যালটা দরকার নেই, দরকার হচ্ছে শুধু এই মেসেজ সিগন্যালটা। তো এখন এই সিগন্যালটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? লো পাস ফিল্টার ব্যবহার করব, ঠিক আছে? এই সিগন্যালটাকে বাদ দেওয়ার জন্য আমরা কি করব? লো পাস ফিল্টার ব্যবহার করব। অর্থাৎ আমাদের যে উপরে ব্লক ডায়াগ্রামে যে লো পাস ফিল্টার দেখানো আছে, লো পাস ফিল্টারের কাজই হচ্ছে এই যে হাই ফ্রিকোয়েন্সি অংশ, এই হাই ফ্রিকোয়েন্সি অংশটাকে বাদ দেয়া। দেখেন যে দেখেন যে আমাদের এখানে স্পেকট্রাম আঁকা হয়েছে। দেখেন এটা হচ্ছে স্পেকট্রাম অফ ই অফ টি। ই অফ টি স্পেকট্রামের মাঝখানে কি আছে? এম অফ ওমেগা আছে, তাই না? আর এম অফ টি, এম অফ টি ফুরিয়ার ট্রান্সফর্ম কি? এম অফ ওমেগা, তাই না? এটাকে আমাদের রাখতে হবে। আর আমাদের বাদ দিতে হবে কি? এই যে 2 ওমেগা সি তে থাকা কম্পোনেন্ট গুলোকে, তাই না? তো এই 2 ওমেগা সি কি হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, 2 ওমেগা সি অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির দ্বিগুণ ফ্রিকোয়েন্সি। ওমেগা সি হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, 2 ওমেগা সি হচ্ছে ক্যারিয়ারের দ্বিগুণ ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমাদের এই ক্যারিয়ারের যে দ্বিগুণ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, অর্থাৎ এই যে এখানে যে কম্পোনেন্ট আছে তাকে এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে, এবং মাঝখানে যে কম্পোনেন্ট আছে এটা হচ্ছে মেসেজ সিগন্যালের কম্পোনেন্ট, এটাকে রাখতে হবে। অর্থাৎ মাঝখানে থাকা কম্পোনেন্ট হচ্ছে এম অফ ওমেগা, এটা হচ্ছে 2 ওমেগা সি অর্থাৎ ক্যারিয়ারের দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে থাকা কম্পোনেন্ট। তো এইটাকে বাদ দিতে হলে কি করতে হবে? লো পাস ফিল্টার ব্যবহার করতে হবে। আপনারা লো পাস ফিল্টারের বৈশিষ্ট্য জানেন যে আমাদের একটা সর্বোচ্চ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে অ্যালাউ করে, তার উপরে ফ্রিকোয়েন্সি গুলোকে সে বাদ করে, ব্লক করে দেয়, তাই না? তো এখন আমাদের লো পাস ফিল্টার কি ব্যবহার করি? মাঝখানে এই অংশটা পাস করবে, অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাস করবে এবং হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ করবে। তো এই জন্যই আমরা এখানে লো পাস ফিল্টার ব্যবহার করতেছি। তো এখানে আমাদের দেখেন যে বিষয়টা নিচে সুন্দর করে ব্যাখ্যা করা আছে যে the spectrum of the second component being a modulated signal with carrier frequency 2 omega c is centered at plus and minus 2 omega c. Hence, this component is suppressed by the low pass filter, and we can achieve the desired original signal. অর্থাৎ আমাদের যে দ্বিতীয় কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস 2 omega c ফ্রিকোয়েন্সিতে সেন্টার, এবং এই কম্পোনেন্ট আমাদের সাপ্রেস করা হবে, মানে বাদ দেওয়া হবে লো পাস ফিল্টার দ্বারা, এবং আমরা আমাদের ডিজায়ার্ড অরিজিনাল মেসেজ সিগন্যালটাকে পাবো। ঠিক আছে? Then last slide দেখেন, the desired component half m of omega being a low pass component centered at 0 passes through the filter unharmed, resulting in the output half m of t. অর্থাৎ আমাদের মাঝখানে থাকা কম্পোনেন্টটা হচ্ছে half m of omega, যেটা হচ্ছে লো পাস ফিল্টার দিয়ে পাস করে এবং আমাদেরকে রেজাল্ট দেয় কি half m of t। স্যার আমাদের মেসেজ সিগন্যাল m of t ছিল না, হ্যাঁ সেটা তো আমাদের দিয়ে গেল। হ্যাঁ, মানে ম্যাগনিটিউডটা কমে গেল, বাট আমরা সিগন্যালটা ফিরে পাচ্ছি। স্যার এটা কি স্যার সবসময় এরকম হবে যে কোনো এই মডুলেশনের ক্ষেত্রে সবসময় হাত হবে? ডিমোডুলেশন করার পরে যে সিগন্যাল পাবো ওই সিগন্যালটা সবসময় মেসেজ সিগন্যাল যেটা আছে ওটা হাত হবে না, সেক্ষেত্রে আমরা ভাবটাকে এর বাদ দিতে পারি যদি আমরা টু কলমের কাছে ব্যবহার করি, তাহলে ভাব থাকবে না। আর এখানে আমাদের ফিরে পাওয়া দরকার হচ্ছে মেসেজ সিগন্যালটা, ঠিক আছে? আর একটা বিষয় বোঝা জরুরি যে আমাদের এখানে অবশ্যই একই ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করতে হবে। ক্যারিয়ার সিগন্যাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে হবে না, ক্যারিয়ার সিগন্যাল বেস যদি পরিবর্তন করি তাতেও হবে না। অর্থাৎ এখানে যে ব্লক ডায়াগ্রামে দেখানো আছে, এই ব্লক ডায়াগ্রামে একই ক্যারিয়ার সিগন্যাল ব্যবহার করা হবে, যেটা মডুলেশনের সময় ব্যবহার হয়েছে। তো এখানে যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় বা ক্যারিয়ার সিগন্যাল বেস যদি পরিবর্তন হয়, তাতেও আমাদের ডিমোডুলেশন করা সম্ভব হবে না। তো আমাদের ডিএসডি মডুলেশন এবং ডিমোডুলেশন দুটোই কমপ্লিট, ঠিক আছে? তো এখন আমরা আসলে আমাদের আজকে মানে এই এতটুকু পর্যন্ত গতদিন পর্যন্ত পড়ানোর টার্গেট ছিল, বাট আনফরচুনেটলি এতটুকু হয়নি শেষ করা। তো আজকে বেসিক্যালি টার্গেট হচ্ছে আমাদের ডিএসডি মডুলেশন রিলেটেড ম্যাথ এক্সাম্পল দেখানো, ঠিক আছে? তো এখানে আমরা ডিএসডি মডুলেশন রিলেটেড ম্যাথ এক্সাম্পল দেখাবো। তো আমি বইটা ডাউনলোড করছি, আমাদের
বই থেকে দেখাবো আজকে, ঠিক আছে? PDF আছে গুগল ক্লাসরুমে দিয়ে দিছে হ্যাঁ, পিডিএফ তো গুগল ক্লাসরুমে দেয়া আছে। PDF তো ভালো আছে আচ্ছা, তো দেখেন যে আমরা প্রথমে হচ্ছে এক্সারসাইজের 4.2.1 টা দেখব, ঠিক আছে? এক্সারসাইজের 4.2.1। তো দেখেন যে এখানে আমাদেরকে কি বলা আছে, ফর ইচ অফ দা বেসলাইন সিগন্যালস m of t cos 1000t cos 1 kt, মানে এখানে আমাদের ফর ইচ অফ দা ফলোইং বেসলাইন সিগন্যালস, ঠিক আছে? প্রত্যেকটা বেসলাইন সিগন্যালের জন্য আমাদেরকে এই নিচের চারটা কাজ করতে বলা হয়েছে। প্রত্যেক টোটালের বেসলাইন সিগন্যালের জন্য আমাদের নিচের চারটা কাজ করতে বলা হয়েছে। যে প্রথমটা বলা আছে m of t cos 1000t, হ্যাঁ, এটার জন্য আমাদেরকে এই চারটা কাজ করতে হবে। আবার ম্যাক্সিমাম সিগন্যাল যদি এটা হয় ইকুয়েশন, তার জন্য এই কাজগুলো করতে হবে না। মানে মোট কথা যে আমাদের তিনটা বেসলাইন সিগন্যাল দেয়া আছে এবং তার জন্য নিচের যে চারটা প্রশ্ন a b c d তাদের উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে প্রথম প্রশ্নটা কি, যে স্কেচ দ্য স্পেকট্রাম অফ m of t, স্কেচ দ্য স্পেকট্রাম অফ m of t। তো দেখেন যে এখানে আমাদের স্কেচ দ্য স্পেকট্রাম অফ m of t মানে কি, যে ম্যাট্রিক্স সিগন্যালের স্পেকট্রাম আঁকতে হবে, মানে m of t এর স্পেকট্রাম আঁকতে হবে। এখন m of t কি দেয়া আছে, cos 1000t। এখন এখানে কোশ্চেন a হচ্ছে 1, ঠিক আছে? এখানে আমাদের m of t কি দেয়া আছে, যে m of t দেয়া আছে cos 1000 1k, তাই না? আচ্ছা, এখন আপনাদের গত সেমিস্টারে পড়ে আসা একটু নলেজ কাজে লাগবে, ঠিক আছে? দেখেন যে গত সেমিস্টারে আপনারা হয়তো পড়ে আসছেন যে cos ওমেগা নট t, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, cos ওমেগা নট t এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি দাঁড়াবে, মনে আছে? পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট প্লাস ডেল্টা ওমেগা প্লাস ওমেগা নট, মনে আছে? একজনের দেখলে খুব পরীক্ষাতে আসা। হ্যাঁ, তো এটা কি গত সেমিস্টারে তো প্রুফ বা প্রমাণ লাগবে, তাই না? আচ্ছা, গত সেমিস্টারে যেটা পড়ে আসছে সেটা এই সেমিস্টারে কাজে লাগবে, বাট গত সেমিস্টারে যেটা ডিটেইলসে পড়া লাগলো এটা একটু এখন বুঝতে লাগবে। ধরেন যে এই লেখাটা যে ডেল পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট, এটা আপনাদেরকে নলেজে রাখতে হবে, ঠিক আছে? মানে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, মানে এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, তো তাই আমার ডিটেইলসটা লাগবে না। তো দেখেন যে এটাকে যদি আমরা স্পেকট্রাম আকারে যদি আঁকি, অর্থাৎ তার যদি ফ্রিকোয়েন্সির সাপেক্ষে যদি ড্র করি, তাহলে কেমন দেখায়? এটা কেমন দেখায়, যে ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে, তাই না? যার ম্যাগনিটিউড কত, পাই, এবং মাইনাস ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে যার ম্যাগনিটিউড পাই, তাই না? এটা তো জানেন, কারণ এটা অলরেডি শিখেছেন আপনারা। এই দুটো সমান উচ্চতার হবে, মানে এটা সমান ইয়া রাখতে হবে। আমি এক চোখের আন্দাজে যেটা ভালো দেখায় তাই আঁকতে দিয়ে আপনারা নিজেরা আঁকার সময় কেয়ারফুলি আঁকবেন।
ঠিক আছে? তো এটাকে যদি আমি গ্রাফিক্যালি মানে চিত্রের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে? ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে যার ম্যাগনিটিউড পাই এবং মাইনাস ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে যার ম্যাগনিটিউড পাই। মানে এই অংশটুকু আমাকে রিপ্রেজেন্ট করতে ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট এবং একই সাথে এটা রিপ্রেজেন্ট করতে ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট। ওকে, স্যার এই পাশে দেখেন শুরু আপনি রাইটমোস্ট কর্নার এই আসলে আপনার সেক্টর শুরু হচ্ছে আপনার আপনি রাইটমোস্ট কর্নারে থাকেন কারণ ক্লাস আছে ওয়াই ক্লাসের মধ্যে কি এটা আবার বুঝে নিলাম আমি বলছি। আচ্ছা, তো দেখেন যে এখানে আমাদের কলমের নট এটাকে আমরা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে এটা পাই, তাই না? এটা আপনারা জানেন যে পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট ডেল্টা অফ ওমেগা প্লাস ওমেগা নট। তো এটা যদি চিত্রের সাহায্যে যদি প্রকাশ করি, এই জিনিসটাকে চিত্রের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে যে আমাদের এই ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট যার ম্যাগনিটিউড পাই এবং মাইনাস ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট যার ম্যাগনিটিউড পাই এবং ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা যে পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস ওমেগা নট এবং মাইনাস ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্টের রিপ্রেজেন্ট করতে এইটা মানে এই টার্মটা বেসিক্যালি এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, এই টার্ম হচ্ছে বেসিক্যালি এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ওকে, তো এখন এতটুকু যদি বুঝতে পারে তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ। ঠিক আছে, এতটুকু বুঝতে গেলে আমাদের অঙ্ক করাটা ইজি। দেখেন যে আমাদের প্রশ্ন দেয়া আছে কি যে m of t equal to cos 1000 t এবং আমাদের এই মেসেজ সিগন্যালের স্পেকট্রাম আঁকতে বলছে। তো মেসেজ সিগন্যালের স্পেকট্রাম আঁকাটা কিন্তু তাহলে খুবই সোজা। যেখানে আপনি 1000 ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে যার ম্যাগনিটিউড পাই, ঠিক আছে, এবং মাইনাস 1000 ফ্রিকোয়েন্সিতে একটা কম্পোনেন্ট আছে যার ম্যাগনিটিউড পাই। ওকে, বুঝা গেছে? বিষয়টা খুবই সোজা যে আমরা cos ওমেগা নটের ভ্যালু যদি 1000 ধরি তাহলে আমাদের 1000 এবং মাইনাস 1000 ফ্রিকোয়েন্সিতে কম্পোনেন্ট দেখব যাদের ম্যাগনিটিউড পাই। তো ম্যাগনিটিউড কি কেন? কারণ দেখেন যে এই জিনিসটা কি এখানে cos এর অ্যাম্প্লিটিউড কত 1, তাই না? তো তার জন্য আমরা ম্যাগনিটিউড কত পাচ্ছি, ফুরিয়ার ট্রান্সফর্ম করলে পাই পাচ্ছি। একই তো সেম পাই। ওমেগা নটের মান 1000। আমি জাস্ট এটা ফর্মুলা করতে পারেন, এই ফর্মুলাটাকে আমি এখানে আর কি অ্যাপ্লাই করব। আপনারা ড্র করে নেন। এখানে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি ওকে কি আবার এই পয়েন্টটা আমি বলতেছি, এই পয়েন্টটা আসেনি। হ্যাঁ, এমনকি এক নম্বরের জন্য ডিএসবি এসসি সিগন্যাল, তাই না? এখন ডিএসবি এসসি সিগন্যাল আঁকার জন্য কি করতে হবে আমাদেরকে? দেখেন যে আমাদের মেসেজ সিগন্যালের স্পেকট্রামটা আমরা জানি, তাই না? এখন মেসেজ সিগন্যালের স্পেকট্রামটাকে আমাদেরকে কি অ্যাপ্লাই করতে হবে? এখানে কোন বৈশিষ্ট্য অ্যাপ্লাই করব আমরা? ক্যারিয়ার সিগন্যাল মানে হ্যাঁ, ক্যারিয়ার সিগন্যাল দ্বারা গুণ করতে হবে। দেখেন যে এখানে বলা আছে কি যে স্কেল দ্য স্পেকট্রাম অফ ডিএসপি সিগন্যাল এবং কি cos 10k অর্থাৎ 10000। ঠিক আছে, এখানে আমাদের ডিএসপি সিগন্যালটা বলেই দেয়া আছে প্রশ্নে যে কি বলা আছে, মেসেজ গুণন ক্যারিয়ার। ক্যারিয়ার সিগন্যালটাও আমাদের প্রশ্নে বলা আছে। তো এখানে দেখেন যে আমাদের কোশ্চেন বি এর উত্তর যদি লিখি, কোশ্চেন বি কি? কোশ্চেন বি তে বলা আছে যে ডিএসপি এসসি সিগন্যাল equal to m of t cos 10k অর্থাৎ 10000 t, তাই না? এটা কোশ্চেন বি তে বলা আছে এবং আমাদের এটা কোশ্চেন 1 এর জন্য। হ্যাঁ, আমাদের কোশ্চেন 1 এর জন্য আমাদের মেসেজের মান কত? 1000, তাই না? cos 1000 t গুণন cos 10000 t। আচ্ছা, তো এখন দেখেন যে এই জিনিসটাকে যদি আমি ভাঙি একটা সূত্র অ্যাপ্লাই করে এটাকে আমি ভাঙতে পারবো। হ্যাঁ, দেখেন যে আমাদেরকে এটাকে একটা ফর্মুলা দ্বারা আমরা অ্যাপ্লাই করতে পারি যেটাকে বলা হচ্ছে cos a cos b
cos a cos b কে আমরা এভাবে লিখতে পারি হাফ cos a plus b plus cos a minus b half cos a minus b এই ফর্মুলাটা আমরা জানি হয়তো তাই না যে এইটা আমরা ত্রিকোণমিতি থেকে শিখছি যে cos a cos b is equal to half cos a plus b plus half cos a minus b সো আমরা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে half cos এখানে 10000 এর সাথে মানে 10k এর সাথে 1k আমি 1000 10000 না লিখে জাস্ট 10k আর 1k লিখেছি ঠিক আছে প্লাস হাফ cos 10k minus 1k কি ওকে আমি এটাকে এখানে অ্যাপ্লাই করতেছি এই জিনিসটাকে এই ফর্মুলাটাকে আমাদের এই গিভেন যে ইকুয়েশন তার উপর যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি যে হাফ cos 10k plus 1k plus half cos 10k minus 1k 10000 minus 1000 বুঝলেন না তাহলে আমরা কি লিখতে পারি cos 11k কি প্লাস হাফ cos 9k ঠিক তাই না আচ্ছা তার মানে এখন দেখেন যে আমাদের DSB SC সিগন্যালটা এরকম দাঁড়াচ্ছে যে DSB SC সিগন্যালটা হচ্ছে এটা এখন হচ্ছে DSB SC সিগন্যালটা হচ্ছে এটা তো এখন এই জিনিসটা করার কারণ কি এই জিনিসটা করার কারণ হচ্ছে আমাদের একটা স্পেকট্রাম আঁকতে পারি এটা করার কারণ হচ্ছে আমরা এটা দেখে আমরা সহজেই স্পেকট্রাম আঁকতে পারবো ঠিক আছে এখন দেখেন যে আমি পাশের এটার সাথে তুলনা করেন যে আমাদের cos ওমেগা নট এটার মানে কি যে ওমেগা নট এবং মাইনাস ওমেগা নট ফ্রিকোয়েন্সিতে কম্পোনেন্ট আছে তাই না যাদের ম্যাগনিটিউড পাই এখানে যদি হাফ থাকতো ধরেন যে এখানে হাফ আছে হাফ হলে কি এখানে পাই বাই 2 হয়ে যাবে এখানেও কি পাই বাই 2 হবে এখানে পাই বাই 2 হবে তাই না এখন ধরেন যে ওমেগা নটের মান যদি আমি কিছু একটা বসে তাহলে ওমেগা নটের মান হচ্ছে 9k এখানেও কি আমাদের 9k আসবে তাই না এখানেও 9k আসবে এখানে আসবে 9k তাই না এখানে মাইনাস 9k তাই তো আবার এখানে যদি 11k হয় এখানে 11k হবে এখানেও 11k হবে তাই না আমি আমার এই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো আছে সেটা দেখা যায় ফ্রিকোয়েন্সি মান কত 9000 এবং 11000 তার মানে আমাদের যে এই যে DSB SC সিগন্যাল আমাদেরকে কোশ্চেন বি তে বলছে যে স্পেকট্রাম আঁকতে DSB SC স্পেকট্রাম আঁকতে তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা যে আমাদের স্পেকট্রাম আঁকাটা খুবই সোজা যে আমাদের কজের স্পেকট্রামটা আগে খুব ইজি যে কজের যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেই ফ্রিকোয়েন্সিগুলোতে আমাদের স্পেকট্রাম কম্পোনেন্ট আঁকতে হবে তো আমরা কি দেখতে পাচ্ছি যে 9000 এবং 11000 দুটো ফ্রিকোয়েন্সিতে আমাদের কম্পোনেন্ট থাকবে তাই না আচ্ছা তার মানে আমাদের এখন স্পেকট্রামটা এটা মুছে তার স্পেকট্রামটা আগে এটা ড্র করি তার উপরে ওমেগাটা যে মানে ওই ডাটা যত কাস্টার কোনটা বুঝা মই ঠিক সেকেন্ড লাইন যে ডেল্টা অফ ওমেগা এটা এখানেও 9k আসবে এটার কথা বলতেছেন আপনি প্রথমে যেটা দিয়ে দিছি বিয়োগ ওমেগা মাইনাস 9k প্লাস ওমেগা প্লাস 9k মানে আমি ওমেগা নট ছিল তার পরিবর্তে আমি 9k বসেছি 9000 ওমেগাটা তো ভেরিয়েবল মানে এই যে ওমেগা সিম্বল এটা হচ্ছে ভেরিয়েবল এটা রিপ্রেজেন্ট করে ফ্রিকোয়েন্সি ভেরিয়েবল ঠিক আছে আমি আগে চিত্রটা আঁকি তাহলে DSB SC স্পেকট্রাম DSB SC স্পেকট্রাম কেমন দেখাবে আমাদের কোন কোন ফ্রিকোয়েন্সিতে কম্পোনেন্ট থাকবে তাহলে 9 এবং 11 তাই না দুটো ফ্রিকোয়েন্সি 9 এর ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ম্যাগনিটিউড পাই বাই 2 এবং একই ভাবে 11 কে এটা তো আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের ম্যাগনিটিউড কত পাই বাই 2 ঠিক আছে তো দেখেন যে আমাদের 11k এবং 9k
দুইটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং 9k এই ফ্রিকোয়েন্সিতে তার ম্যাগনিটিউড π/2 এবং 11k তে হচ্ছে কত π/2 এতটুকু বুঝতে পারছেন সিমিলারলি আমাদের নেগেটিভ দিকেও -9k এবং -11k তে কম্পোনেন্ট থাকবে -9k এবং -11k π/2 π/2 এখানে হাফ থাকার কারণে π/2 আছে এটা হচ্ছে m অফ ঠিক আছে তো এই চিত্রটাকে আগে বুঝতে পারছেন হ্যাঁ কারো প্রশ্ন আছে ডিএসপি এসসি স্পেকট্রাম আঁকা হলো এখানে একটা বিষয় জানা থাকে মনে রাখা জরুরি যে এই যে ডিএসপি এসসি স্পেকট্রাম আঁকা হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রপার স্কেলিং করে রাখবেন স্কেলিং বলতে এই যে দেখেন যে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো লেখা হয়েছে তারপর ম্যাগনিটিউড দেখানো হয়েছে হ্যাঁ এগুলো অবশ্যই যে ছোট বড় যে আছে এখানে যদি চোখের আন্দাজে আমরা ছোট বড় একই সমান মনে হচ্ছে আপনারাও পরীক্ষার খাতায় আঁকার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই দেখেন যে π/2 সব একই লেভেলে আনার চেষ্টা করছে তাই না সবগুলো একই লেভেলে হ্যাঁ আবার এই একটা যদি বড় হতো কোন ম্যাগনিটিউড যদি পাই হতো সেক্ষেত্রে এটা দ্বিগুণ দেখানো হতো তাই না তো যেটা বলতে যাচ্ছি তা হলো যে আপনারা এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো দেখানোর সময় অবশ্যই ম্যাগনিটিউড তো লিখবেন সাথে ছোট বড় বিষয়গুলো চোখের আন্দাজে যাতে সমান বা যতটুকু ছোট বড় দেখানো দরকার দেখায় সেভাবে আঁকবেন একইভাবে দেখেন যে আমি এখানে এই যে ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো একটু সমান দূরে দূরে আঁকার চেষ্টা করছি ঠিক আছে মানে আপনারা ওই ভ্যালুগুলোর মাঝখানে এটা এক্স অ্যাক্সিস বরাবর যে ফ্রিকোয়েন্সির মানগুলো বসাবেন ডিসটেন্স গুলো আর কি ওইভাবে বসানোর চেষ্টা করবেন স্কেলিং করে হাতের আন্দাজে বা চোখের আন্দাজে স্কেলিং করে আঁকার চেষ্টা করবেন স্যার বেস বেসার দিয়ে এরকম করে স্যার লিখতে তো লিখতে লাগবে হ্যাঁ এই নম্বর দিয়ে লিখে তাহলে লিখতে লাগবে কিন্তু এইভাবে রাখেন তো লিখে আচ্ছা তো আমি একটু সামারি করি এখন পর্যন্ত যা যা দেখলাম এটা একটু সামারি করি নাম্বার 1 যে আমাদেরকে ম্যাসেজ সিগন্যাল স্পেকট্রাম আঁকতে বলছে এবং ম্যাসেজ সিগন্যাল স্পেকট্রাম আঁকার ক্ষেত্রে আমাদের কাজটা খুবই সোজা যে আমাদের এখানে ফার্স্ট 1000 টি দেয়া আছে এবং আমাদের 1000 এবং -1000 ফ্রিকোয়েন্সিতে কম্পোনেন্ট আছে 1000 ফ্রিকোয়েন্সিতে তার কম্পোনেন্টের ম্যাগনিটিউড পাই এবং -1000 এর পাই এই জিনিসটা কিভাবে পাচ্ছি ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে যে cos কে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো এরকম যে cos এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করা হয় তাহলে পাওয়া যাবে পাই ডেল্টা অফ ওমেগা মাইনাস 1k প্লাস ডেল্টা ওমেগা প্লাস 1k ঠিক আছে এইখান থেকে আমরা আসলে এই জিনিসটা আঁকতে পারি এটা হচ্ছে প্রথম কথা এটা হচ্ছে আমাদের বেস ব্যান্ড স্পেকট্রাম এটা হচ্ছে প্রথম কোশ্চেনের উত্তর কোশ্চেন এ এর উত্তর এরপর কোশ্চেন বি তে আমাদের কাছে জানতে চাইতে যে কোশ্চেন বি যে ডিএসপি এসপি স্পেকট্রাম আঁকতে বলছে যেখানে ডিএসপি এসপি সিগন্যাল হলো এইটা হ্যাঁ যে m অফ t cos 10k t এটা হচ্ছে আমাদের ডিএসপি এসপি সিগন্যাল হ্যাঁ এখন এই ডিএসপি এসপি সিগন্যাল স্পেকট্রাম আঁকতে গেলে কি করতে হবে আমাদেরকে ডিএসপি এসপি সিগন্যাল কম্পোনেন্টগুলোর মান জানতে হবে এবং মান জানার জন্য আমরা m অফ t এর ভ্যালুটা বসালাম দেন এই cos a cos b ফর্মুলা অ্যাপ্লাই করে দুটো কম্পোনেন্টের মান জানলাম যে একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 9 ঠিক আছে 11000 এবং 9000 ফ্রিকোয়েন্সি তো এখন 11 এবং 9000 দুটো ফ্রিকোয়েন্সিতে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখালাম যার ম্যাগনিটিউড π/2 স্যার বেস ব্যান্ড স্পেকট্রাম আর ডিএসপি এর মধ্যে পার্থক্যটা কি দুটো ফিগার তো অলমোস্ট সেম এখানে যে আমার দুটো সিগন্যাল হবে তাহলে আসলে কোন ফিগারে না বেস ব্যান্ড সিগন্যাল আর ডিএসপি সিগন্যাল দুটো তো আলাদা সিগন্যাল একটা হচ্ছে আপনার অরিজিনাল মেসেজ সিগন্যাল এবং যেটা আমরা পাঠাতে চাই আর ডিএসপি সিগন্যাল হচ্ছে মডুলেটেড সিগন্যাল তো মডুলেশনের পরে দেখেন যে তার ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেছে দেখেন যে এটা হচ্ছে 0 তে সেন্টার
এবং এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ 10k এর সেন্টার। ওমেগা সি এর ভ্যালু কত? 10k। এখানে ওমেগা সি এর ভ্যালু 10k মাইনাস ওমেগা সি এবং ওমেগা সি। বিষয়টা খেয়াল করে দেখেন যে আমরা জানি কি যে মডুলেশন হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির উপর ভিত্তি করে, অর্থাৎ আমাদের যে ম্যাক্সি সিগন্যালের যে স্পেকট্রাম আছে এটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিমাণ সরে যাবে, তাই না? আমাদের যে বেসব্যান্ড সিগন্যাল এটা কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি অর্থাৎ 10k পরিমাণ শিফট হইছে, মানে আমাদের এই মডুলেশন টেকনিকটা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টির উপর ভিত্তি করে কাজ করে। সো আমাদের যে বেসব্যান্ড সিগন্যাল সেটা 10k অর্থাৎ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিমাণ সরে গেছে। দেখেন যে আমাদের ডান দিকে অর্থাৎ রাইট সাইডে 10k পরিমাণ এবং লেফট সাইডে 10k পরিমাণ শিফট হইছে, মানে আমাদের যে বেসব্যান্ড স্পেকট্রাম এই স্পেকট্রামটা রাইট সাইডে 10k এবং লেফট সাইডে 10k পরিমাণ সরে গেছে। যার কারণে 10k পরিমাণ সরে যাওয়ার কারণে আমরা রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি 11k এবং 9k ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এবং লেফট সাইডে -11k এবং -9k ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্পেকট্রামটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? আর ডিএসপি সিগন্যালটা তো স্পেকট্রামে আকারে যেতে পারছে ওমেগা আছে, মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তখন ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখতে পারে। এইটা বলতে হচ্ছে টাইমিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে যদি আপনি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন, মানে এই জিনিসটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করেন তাহলে কি দাঁড়াবে? যে দাঁড়াবে হচ্ছে হাফ বাই ডেল্টা অফ ওমেগা মাইনাস 11k প্লাস ডেল্টা অফ ওমেগা প্লাস 11k। আমি আর ওই জিনিসটা লিখি না, ঠিক আছে? এইভাবে আরেকটা কম্পোনেন্ট থাকবে হাফ বাই ডেল্টা অফ ওমেগা মাইনাস 9k প্লাস ডেল্টা ওমেগা প্লাস 9k। তো তার মানে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটা দেখা দেব এই ইকুয়েশনটা। হ্যাঁ, বা বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে আমাদের স্কেচ করতে বলছে, আঁকতে বলছে স্পেকট্রাম, ঠিক আছে? আঁকতে বলছে। এখন আঁকার জন্য এটা লিখলে আপনি লিখে আঁকতে পারেন, আর চাইলে স্কিপ করেও শুধু, কারণ আমরা এটা এই ইকুয়েশন দেখলে এটা বুঝতে পারি। ওকে, তাহলে আপনারা এটা এঁকে নেন। কোশ্চেন সি এর অ্যানসার কি হবে? এখানে আপার সাইড বেন্ডের কম্পোনেন্ট কোনটা হবে বলেন? 11 কে। হ্যাঁ, এলিমেন্ট কি হবে? আপার সাইড বেন্ড আর লোয়ার সাইড বেন্ড মানে আপার সাইড বেন্ড হচ্ছে এটা হচ্ছে আপার সাইড বেন্ড, লোয়ার সাইড বেন্ড হচ্ছে 9k তে, ঠিক আছে? মানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাইরের দিকে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সেটা হচ্ছে আপার সাইড বেন্ড আর ভিতরের দিকে লোয়ার সাইড বেন্ড। একইভাবে নেগেটিভ দিকেও এটা হচ্ছে আমাদের আপার সাইড বেন্ড, এটা হচ্ছে লোয়ার সাইড বেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন সি এর উত্তর। মানে কোশ্চেন বি এর যে উত্তর সেটার মধ্যে কোশ্চেন সি কে বার করা যায় এবং ডি কেও বার করা যায়। এভাবে তো জেনে যাবে। হ্যাঁ, হয়ে যাবে। স্যার লাস্টে স্যার এটা দুই নাম্বার কোশ্চেনে লাস্টে একটা শুরু এই নাম্বারটা স্যার সি নাম্বার এটা স্যার এটা বোঝানোর জন্য লিখছি, চাইলে লিখে দেখতে পারেন। তার মানে সি নাম্বার যদি আছে এরকম থাকে তাহলে স্যার ফিগারটা আপনি দিয়ে হবে সি নাম্বারের উত্তর হচ্ছে এই ইউএসবি এলএসবি থেকে আইডেন্টিফাই করতে আচ্ছা, কোশ্চেন ডি এর উত্তর অলরেডি হয়ে গেছে। আইডেন্টিফাই দ্য ফ্রিকোয়েন্সিজ ইন দ্য বেস ব্যান্ড এন্ড দ্য করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিজ ইন দ্য DSP, USB and LSB spectra. Explain the nature of frequency shifting in each case. কোশ্চেন ডি এর উত্তর অলরেডি আমরা আসলে করে ফেলছি, কারণ কোশ্চেন ডি এর উত্তর করতে গিয়ে মূলত এগুলো লেখা হয়েছে। ঠিক আছে? মানে কোশ্চেন ডিটা হচ্ছে একটু অ্যানালাইসিস করতে বলতে, ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো লিখতে বলতে। ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো তো আমরা অলরেডি দেখানো হয়েছে যে 11k 9k 10k এবং কি পরিমাণ ফ্রিকোয়েন্সি শিফটিং হয়েছে সেই বিষয়টা আমরা আসলে ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করেছি। স্যার এগুলো যে কোশ্চেন আছে এই নাম্বার কোশ্চেন না দিলে তো পারতো কোশ্চেন ডি এর উত্তরটা বেসিক্যালি কোশ্চেন বি তে চলে গেছে। এ বি সি মিলে কি ঠিক নাকি শুধু বি আর সি মিলে? এবিসি
মানে বেসিক্যালি বিসিডি একটা উত্তরে একটা কোশ্চেনই বোঝাচ্ছে ডক্টর ডি স্যার হ্যাঁ Explanation It চাইছে যে identify frequency in the baseband and the corresponding frequency in the DSPSC upper sideband lower sideband spectra explain the nature of frequency shifting in each case অর্থাৎ আমাদেরকে এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো বের করেছি এই ফ্রিকোয়েন্সি ভ্যালুগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে বলছে ডি ওর ভিতরে হ্যাঁ এটা করা হয়ে গেছে ওটা লিখে দেবো সেটাও করা হয়ে গেছে Yes, done in upper is এই যে মুশকিল মোবাইল দিয়ে করবি না এই হয়ে গেছে এই যে খালে যাচ্ছে হইছে টাকা ওই আচ্ছা এটা বুঝতে তো আচ্ছা এটা কেমন হবে স্পেকট্রাম এটা স্পেকট্রামটা আপনারা ফার্স্টে আঁকেন এটা মেসেজ সিগন্যাল স্পেকট্রামটা আপনারা আঁকেন হ্যাঁ দুইটা কম্পোনেন্ট থাকবে একটা হচ্ছে 1000 একটা 2000 হ্যাঁ একটা 2 পাই হবে আর একটা পাই হবে এইটা হবে আমাদের উত্তর এটা আমি আপনাদেরকে আগে বলছি আচ্ছা এখন আপনারা এটা থেকে ডিএসপি-এসসি স্পেকট্রামটা ড্র করেন এরপরে কাজ হচ্ছে ডিএসপি-এসসি স্পেকট্রাম আঁকা ডিএসপি-এসসি স্পেকট্রাম আঁকা হ্যাঁ ডিএসপি এটার জন্য ডিএসপি-এসসি স্পেকট্রামটা আঁকেন ডিএসপি আর এটা তো মান বার করতে হবে হ্যাঁ ও পরের কাজটা করে ডিএসপি স্পেকট্রাম আঁকেন যে কেরিয়ার সিগন্যাল হচ্ছে cos 10 কে 10000 কেরিয়ার ফ্রিকোয়েন্সি 10000 তো ওই হিসাবে করতে হবে আমাদের কেরিয়ার ফ্রিকোয়েন্সিতে বেসব্যান্ড স্পেকট্রামটা সরে যাবে অর্থাৎ এটা হচ্ছে 0 তে সেন্টার আছে বেসব্যান্ড স্পেকট্রাম যে মডুলেশনের ফলে 10 কে ফ্রিকোয়েন্সিতে সরে যাবে প্লাস 10 কে এবং মাইনাস 10 কে ফ্রিকোয়েন্সিতে এই স্পেকট্রামটা সরে যাবে
সেই দিকে স্যার ওই cos A cos B সূত্র ইউজ করতেছে হ্যাঁ কি cos A cos B সূত্র ইউজ করতেছে হ্যাঁ কজে কজে সূত্র করবে বাট স্পেকট্রাম আঁকাটা খুব সহজ ঠিক আছে আচ্ছা তো দেখেন যে এখানে ডিএসবি এসসি সিগন্যালটা কি ডিএসবি এসসি সিগন্যাল এটা কিভাবে বের করা যায় যে ডিএসবি সিগন্যালটা হচ্ছে m of t cos 10k এখানে m of t কি দেয়া আছে 2 cos 1000 1k plus cos 2k তাই না গুণন হচ্ছে cos 10k তো এখানে আমাদের প্রথম কম্পোনেন্টটাকে যদি cos a cos b এই ফর্মুলাটা যদি ভাঙি তাহলে আসবে কি এখানে cos 1k আর হচ্ছে 10k তাই না cos 10k প্লাস এখানে কি আসছে cos 2k আর হচ্ছে 10k তাই না এখানে দেখেন যে প্রথম কম্পোনেন্টটাকে cos a cos b ফর্মুলা দ্বারা ভাঙলে আসছে কি cos 11000 মানে cos 11k t মানে a plus b অর্থাৎ 1k আর 10k যোগ হয়ে কি আসছে 11k আর প্লাস আসবে কি 9k না 10k minus 1k cos 9k আসবে প্লাস হচ্ছে 12 12k আর আসবে সামনে হাফ আসবে অবশ্যই এখানে হাফ আসবে এখানে হাফ আসবে cos 8k হ্যাঁ চারটা কম্পোনেন্ট হবে 1 2 3 4 যে একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে 11k তে একটা থাকবে 9k তে আর একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকবে 12k তে আর একটা থাকবে কত 8k তে ঠিক আছে তাহলে আমরা সহজে এই জিনিসটা দেখে আমাদের স্পেকট্রাম আনতে পারি তাই না 11k তে থাকবে 9k তে থাকবে 12k তে থাকবে 8k তে থাকবে তো আমরা পাশে এটা ড্র করি উপরের চিত্রটা মুছে দিই হ্যাঁ শেষ লাইট কি দুইটা আচ্ছা নিচেটা আমরা কথা বলা যাবে वही डाल देता था भाई डाल वही डाल क्या मैं तो बुरा है
স্যার ইমেল দিতে আপনার সমস্যা হবে হ্যাঁ ইমেল যদি দিই না হবে না তো আগে তো দেখেন যে আমাদের এটা হচ্ছে ডিএসপি এসসি স্পেকট্রাম মানে আমাদের যদি মেসেজ সিগন্যাল যদি এটা হয় যে amount equal to cos 2 cos 1000 t প্লাস হচ্ছে cos 2kt হ্যাঁ তার জন্য আমাদের ডিএসবি স্পেকট্রাম হবে এমন এটা 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 আপনি এটা 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 আটা হচ্ছে আমাদের টার্গেট স্যার লাস্টের লাইনে তো কোন লাইনটা স্যার এটা কিভাবে করলেন এটা না স্যার জি স্যার হ্যাঁ জি স্যার এটা বের হইছে এটা হচ্ছে এটার সাথে আমি এটা এটার সাথে এটা গুণ করাবো এটা হচ্ছে আমাদের amount এর মান ওকে আমি আরো শুরু করে বলতে এটা হচ্ছে amount এর মান amount এর সাথে এটা 10 কে cos 10 কে গুণ হ্যাঁ তারপরে পাশে 2 cos 1 কে গুণ cos 10 ওই ভাই আমরা পড়া বুঝা গেছে আচ্ছা দেখেন যে এই চিত্রটা একাটা আসলে বেশ সহজ আমরা চাইলে আমাদের যে বেসব্যান্ড সিগন্যালের যে স্পেকট্রাম সেখান থেকে সহজে এই চিত্রটা আঁকতে পারি ঠিক আছে সহজে বেসব্যান্ড সিগন্যালের স্পেকট্রাম থেকে আমরা কিন্তু এই চিত্রটা আঁকতে পারি কিভাবে যে আমাদের যে বেসব্যান্ড সিগন্যালের যে স্পেকট্রাম যে আঁকছিলাম সেখান থেকে আমাদের যে স্পেকট্রামের যে কম্পোনেন্ট তাদেরকে আমরা 10000 করে সরাবো জাস্ট ঠিক আছে আমাদের বেসব্যান্ড সিগন্যালের স্পেকট্রাম ছিল এরকম ঠিক আছে দেখেন যে এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল এটা আমাদের বেসব্যান্ড সিগন্যাল স্পেকট্রাম এবং স্পেকট্রামের প্রতিটা কম্পোনেন্টকে আমরা যদি 10000 করে যদি শিফট করি তাহলে কিন্তু এই চিত্র পাবো তাই না মানে ডান দিকে 10000 এবং বাম দিকে 10000 ঠিক আছে দেখেন যে আমাদের এটা 1k ঠিক আছে এখানে এটা 10000 ফ্রিকোয়েন্সি সরে যাবে 11k ঠিক আছে আবার এই 2k 10000 ফ্রিকোয়েন্সি সরে যাবে 12k মানে আমাদের এই চিত্রটা থেকে এই চিত্রটা আঁকা বেশ সোজা কারণ আমরা জানি যে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10000 ঠিক আছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত 10000 তো আমরা সহজে কিন্তু এটা কিন্তু জিরোতে সেন্টার বেসিক সিগন্যালটা হচ্ছে জিরোতে সেন্টার এবং এই সেন্টারটা পরিবর্তন করে আমরা 10k তে নিয়ে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের চলে যাচ্ছে 10k ফ্রিকোয়েন্সিতে প্লাস 10k এবং মাইনাস 10k ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এই স্পেকট্রামটা বেসবেস সিগন্যাল স্পেকট্রামটা ফ্রিকোয়েন্সি শিফটিং প্রপার্টি অনুযায়ী প্লাস 10k এবং মাইনাস 10k তে সরে যাবে এবং আমরা সহজে ডিএসপি স্পেকট্রামটা আঁকতে পারবো অর্থাৎ দেখেন যে প্রতিটা কম্পোনেন্টই 10000 করে সরে গেছে ডানে এবং বামে বলেন দেখেন ইউএসবি আর এএসবি টা কি হলো ইউএসবি আইসি মানে এই জিনিসটা তো বুঝতে পারছেন যে আমরা কনসেপ্টটা যে আমরা যে বেসব্যান্ড স্পেকট্রাম তাকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সমপরিমাণ যদি শিফট করি তাহলে আমরা ডিএসপি স্পেকট্রাম পাবো তাহলে 8 এবং 9 কে দিলে কি হবে হ্যাঁ 8 এবং 9 8k 9k যে -2k ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে 10k যদি সরাই তাহলে 8k আবার -1k ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে যদি 10000 ফ্রিকোয়েন্সি সরাই তাহলে 9k মাইনাস 10 করে মাইনাস 10000 করে সরে যাচ্ছে প্রতিটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 10000 ফ্রিকোয়েন্সি করে সরে গেছে আর ডান সাইডে হচ্ছে স্যার যোগ হয়েছে বাম সাইডে বিয়োগ হয়েছে আচ্ছা তো দেখেন যে এখন আসি যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আপার সাইডব্যান্ড কি হবে এই কম্পোনেন্টগুলো হবে আপার সাইডব্যান্ড এগুলো হচ্ছে আপার সাইডব্যান্ড মানে আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির বাইরের দিকে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট তারা কি আপার সাইডব্যান্ড এবং বাইরের ভিতর দিকে লোয়ার সাইডব্যান্ড
লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে? একইভাবে এখানেও বাম দিকেও আমাদের একই রকম রিপ্রেজেন্টেশন থাকবে। এটা হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড, এটা হচ্ছে বাইরের দিকে এবং ভিতরের দিকে হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। দুটো কি যোগ হবে না? যোগ না, এই দুটো কম্পোনেন্ট হচ্ছে আপার সাইড ব্যান্ডের অংশ এবং এই দুটো কম্পোনেন্ট হচ্ছে লোয়ার সাইড ব্যান্ডের অংশ। স্যার মানে এলএসবি আর ইউএসবি একটা স্পেসিফিক নাম দিতে হবে না? না, এটাতে আপার সাইড ব্যান্ডটা তো একটা ব্যান্ড, একটা ডিজিটাল ফ্রিকোয়েন্সি রেঞ্জ তো উপায় মানে এর ফ্রিকোয়েন্সি থেকে এই এতটুকু হচ্ছে আপার সাইড ব্যান্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আপার সাইড ব্যান্ড, এই এইটুকু হচ্ছে লোয়ার সাইড ব্যান্ড। তাহলে স্যার আইডেন্টিটি করার জন্য কিভাবে দেখা যাবে? হ্যাঁ, মার্ক করতে হবে এই দুটো আপার সাইড ব্যান্ড। করেন স্যার এই প্রশ্নের উত্তর কেমন আসছে হবে মার্ক করে দিতে হবে। হ্যাঁ, মার্ক করে দিতে হবে। না, এগুলো কিছু পরীক্ষা থাকবে স্যার, হ্যাঁ এগুলো কিছু পরীক্ষা থাকবে। হ্যাঁ, এগুলো এইটাকে আসতে পারে। সিরিজে একটা ম্যাপ দিয়ে দিই। আর এগুলো সীমা ধরে হইছে 10 জনের। স্যার 15 মার্ক কি এগুলো থাকবে? পরে স্যার আমরা এক মাস দুই দিন করে দেব। হ্যাঁ, আজকে পর্যন্ত স্যার ডিটেইলস তারপর তারপর বলে দিন এটা বলে দিব। জি স্যার ইউনিট এফেক্টিভ কোন কাজ করছেন স্যার সিটিতে স্যার ম্যাথ প্লাস থিওরি থাকবে। হ্যাঁ, ম্যাথ প্লাস ম্যাথ তো আমরা ম্যাথ স্যার সেই তারিখে স্যার কবে স্যার? ম্যাথ তো স্যার পাঁচটা যা যা করা হয়েছে তার মধ্যে থেকে আজকে পর্যন্ত যা যা করা হবে তার মধ্যে থেকে কিছু প্রশ্ন থাকবে। আচ্ছা, কোশ্চেন 3 ঠিক আছে? এমন কি দেয়া আছে কি এমন না কথা বলবি আচ্ছা, এটা আপনারা এখন ম্যাক্সিমাল স্পেকট্রামটা আপনারা এখন ড্র করেন। ফার্স্টে আপনারা ম্যাক্সিমাল স্পেকট্রাম ড্র করেন, দেখি আপনারা তো পারেন নাকি। এটা পারাটা খুব ইজি। এটাকে ভাঙতে হবে cos a cos b ফর্মুলা দ্বারা। এই দুটো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পাবেন, যে একটা হচ্ছে 2k ফ্রিকোয়েন্সিতে আর একটা হচ্ছে 4k ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? তো ওইভাবে আপনারা ফার্স্টে হ্যাঁ cos b ফর্মুলা দিয়ে মেসেজ স্পেকট্রামটা আঁকেন। 10k সমস্যা না, এটা হচ্ছে আপনাদের মেসেজ সিগন্যাল স্পেকট্রাম। হ্যাঁ, cos a cos b করে আগে আগে আরে ভাই কি শুরু হলো এই সীমাতে চলে ক্লাস করা হয় না। কাজ করলে তো হয়ে গেছে? এটা 4 4 2 ওমেগা সি সেন্টার আছে। এটা তো ম্যাথ ক্লাস দিবেন না, হ্যাঁ এইভাবে ওকে করছে ফাইনাল করে দেখেন যে মাইনাস 2k বলে ক্লাস দিয়ে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আমরা আর কি অ্যানসারটা দেখি। হাফ cos এটা তো 4k আসবে প্লাস হাফ cos 2k। তো মাইনাস 2k হবে না? না না, আপনি মাইনাস 2k আর cos মাইনাস 2k আর cos 2 তো মানে cos মাইনাস x
cos তাহলে ওইটারে দুটো মানে সব আগে আচ্ছা দেখেন যে আমাদের এটা কিন্তু স্পেকট্রাম যদি আঁকি তাহলে আমাদের এরকম আসবে চিত্রটা মাঝখানে 0 2k 4k সমান এটা হচ্ছে বেসব্যান্ড সিগন্যালের স্পেকট্রাম তাহলে ডিএসবিএসসি স্পেকট্রাম কিভাবে আঁকবো খুবই সোজা এগুলোর ফ্রিকোয়েন্সিকে তার 10,000 সরিয়ে দিব ঠিক আছে তাহলে ম্যাথমেটিক্যালি করে নেন ম্যাথমেটিক্যালি যদি করি সেক্ষেত্রে ডিএসবিএসসি সিগন্যালটা দাঁড়াবে হচ্ছে এরকম যে ডিএসবিএসসি সিগন্যাল ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত m of t cos 10k তাই না এখানে ক্যারিয়ার সিগন্যাল 10000 গুণিত 10,000 কে প্লাস স্যার ক্যারিয়ার ছেড়ে 2000 কে চেঞ্জ হবে না হ্যাঁ মানে ইটস চেঞ্জ হবে না মধ্যে মানে স্যার 2000 টা তো স্যার যেহেতু এই ম্যাথের জন্যই দেওয়া আছে তাই হ্যাঁ এখানে তো 10,000 দেয়া আছে মানে ওমেগা সি এর মান হচ্ছে 10,000 ঠিক আছে তো আমরা এটা কি লিখতে পারি যে হাফ cos 4k প্লাস হাফ cos 2k এমন t এর মানটা বসালাম বাস ঠিক আছে ইনটু cos 10k তো একবারে এর পরের লাইনটা লিখি ঠিক আছে যেটা আসবে 1/4 আসবে তাই না 1/4 cos 14k plus 1/4 cos 6k 1/4 আবার 1/4 আসবে cos 12k plus 1/4 cos 8k তাই না জায়গায় যে দুটো কম আমি একবারে নিজের লাইনে লিখছি যেহেতু হাফ আছে তার জন্য 1/4 হবে যে 4k আর 10k যোগ হয়ে কত হবে 14k এবং বিয়োগ হয়ে হবে হচ্ছে 6k আবার 2k এবং 10k একসাথে হয়ে হবে 12k এবং বিয়োগ হয়ে হবে 8k ঠিক আছে তার মানে আমরা ডিএসপি স্পেকট্রামটা এভাবে আঁকতে পারি ঠিক আছে ডিএসপি স্পেকট্রামটা এভাবে আঁকতে পারি যে মাঝখানে 10k দিই 10k 6 8 10 6k 8k 12k আর হচ্ছে 14k ঠিক আছে তো দেখেন যে এখানে 6k এখানে প্রতিটারই 1/4 করে ম্যাগনিটিউড হচ্ছে সিমিলারলি আপনার এই ডান দিকেও আপনার একই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকবে মানে বাম দিকে অর্থাৎ এখানেও আপনার বাম দিকে -10k -6k -8k -12k -14k কম্পোনেন্ট থাকবে ঠিক আছে তো এখানে হচ্ছে -6k হাইট হচ্ছে 5/4
এটা হচ্ছে আমাদের ডিএসবি স্পেকট্রাম। ঠিক আছে, বলতে গেছে কিছুটা তো ড্র করে নেন। কার কোনো প্রশ্ন আছে লাস্টের চিত্র থেকে? এখানে যদি আপার সাইডে মার্ক করেন তাহলে আপার সাইডে 4.8 আর 4.9 আর 4.3.1 এগুলো কোনটাকে তারিখে দেওয়া আছে প্রেজেন্টেশনের সাইড। পাওয়ারপয়েন্টের সাইডে সেখানে যে পুরো করা তো আপনাদের কিন্তু আগামী ক্লাসে হচ্ছে ক্লাস টেস্ট আছে এবং তার জন্য কিন্তু অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। ঠিক আছে, এবারে আগামী ক্লাস টেস্টে আপনাদের ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হলো আজ পর্যন্ত সেগুলোই থাকবে, সেগুলো থেকেই কোশ্চেন হবে। যেমন হচ্ছে আপনার ম্যাথ পড়ানো হয়েছে, ম্যাথ থেকে ম্যাথ এই রিলেটেড ম্যাথ দিতে পারি, বা যেসব থিওরি পড়ানো হয়েছিল, হ্যাঁ যেসব কনসেপচুয়াল থিওরি পড়ানো হয়েছে সেগুলো রিলেটেড থিওরি থাকবে। মানে মোট কথা ম্যাথ এবং ইংলিশ শ্যানন ক্যাপাসিটি ফর্মুলা থিওরি কি টাইপের আসতে পারে? থিওরি কি টাইপের আসতে পারে? যেমন ধরেন যে এখানে আমরা আমাদের যে মডুলেশন কেন দরকার সেটা নিয়ে স্টাডি করছি, তারপরে ধরেন যে বেসবেল সিগন্যাল কি সেই বিষয়ে স্টাডি করছি, বেসবেল সিগন্যাল ট্রান্সমিশনের অসুবিধা কি তা নিয়ে স্টাডি করছি, বিভিন্ন টাইপের নয়েজ অ্যাটেনুয়েশন এগুলো নিয়ে স্টাডি করছি। হ্যাঁ এগুলো তারপরে কেন ডাবল সাইড বেন্ড স্পেকট্রাম, এখানে কেন ডিমোডুলেশনে কেন লো পাস ফিল্টার ব্যবহার করা হয়, তারপরে মডুলেশন কিংবা ডিমোডুলেশনের আসলে এখানে আমরা কি কি প্যারামিটার আসলে কাজ করতেছে, ঠিক আছে, বিভিন্ন অ্যামপ্লিটিউড কিংবা ফ্রিকোয়েন্সি পরিবর্তন কিভাবে হচ্ছে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে না। তো এগুলোর অ্যানালাইসিসগুলো কিন্তু আমরা ক্লাসে ব্যাখ্যা সহ শিখছি। তো ধরেন যে থিওরিটিক্যাল কোশ্চেন কি টাইপের আসতে পারে, যে আমরা যেসব শিখছি কনসেপ্টগুলো ডেভেলপ করছি সেটা দুই প্রকার ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা বিভিন্ন টাইপের নয়েজ কিংবা ইন্টারফারেন্স নিয়ে শিখছি, এসএনআর নিয়ে শিখছি, তারপর হচ্ছে বেস ব্যান্ড কমিউনিকেশন, তারপর হচ্ছে ফাস্ট ব্যান্ড কমিউনিকেশন, মডুলেশনের গুরুত্ব, এগুলো তো দেখা হচ্ছে, তাই না? তো এগুলোর আর কি বেসিক স্যার এই ম্যাথগুলো এগুলো স্যার থিওরির মধ্যে লাগে, মানে স্যার ম্যাথমেটিক্যাল টার্ম কোনো দিয়ে আসে এইগুলো কি আসলে ম্যাথ কমিউনিকেশনে? হ্যাঁ এগুলো হচ্ছে আসলে ডিএসবি রিলেটেড না, বা ডিএসবি যে অ্যাপ্লিকেশন না, ডিএসবি মডুলেশন রিলেটেড না। সিকিউরিটি এই ম্যাথ দেয় তাহলে স্যার এই বইয়ের মধ্যে গেলাম স্যার অনেক টাইপের ম্যাথ, আমরা তো আজকে জাস্ট একটা টাইপের হ্যাঁ প্রথমটা যেটা পড়ানো ওই রিলেটেড